আপনাকে নাকি 25 কোটি টাকা দেওয়া হয়েছিল আন্দোলন দমন করার জন্য। এইটা স্রেফ মিথ্যা কথা। এটার কোনো ভিত্তি নাই। কারণ 25 কোটি টাকা, মানে ওই যে যদি ওই রিপোর্টটা পড়া হয় যে 25 কোটি টাকা, তাহলে অর্থ এটাই দ্বারা এই 25 কোটি টাকা দেয়া হয়েছিল আমাকে, কিন্তু এই 25 কোটি টাকা আমি ভোগ করার সুযোগ পাইনি। এইটা আমার অফিসেরই, তৎকালীন অফিসেরই কতিপয় কর্মকর্তা এটা মানে তারা এটা তছরূপ করেছে, আত্মসাৎ করেছে এবং সিসি ক্যামেরা বন্ধ করে। এটা তো এইটা আমি ওই সময় দেখেছি এবং আমাকে চিঠি দিয়ে ডাকাও হয়েছিল। আমি, আমার যেহেতু ঢাকায় কোনো ঠিকানা নাই সরকারি বাসা ছাড়া, তো আমার বাড়ির, গ্রামের বাড়ির ঠিকানায় আমাকে চিঠি দিছিল যে তদন্ত কমিটি, একজন এডিশনাল আইজি আর সম্ভবত 4 জন ডিআইজি নেতৃত্বে একটা কমিটি করে। সেই কমিটি এটা তদন্ত করে। তা আমাকেও সাক্ষ্য দেওয়ার জন্য ডেকেছিল, যে আমার বলছিল যে ইভেন অনলাইনে সাক্ষী দিলে বা লিখিতভাবে দিলেও হবে। কিন্তু এটা এমন একটা বিষয় যে এটা নিয়ে আমার আর মানে প্রবৃত্তি হয়নি যে এটা নিয়ে আর কোনো কথা বলার। যে কারণে আমি আর ওইটা রেসপন্স করিনি। তো যাই হোক, এই তদন্ত এখানে ১ নম্বর নাম ছিল মানে আত্মসাৎকারীদের কি মোহাম্মদ সারোয়ার। মোহাম্মদ সরোয়ার, আর একজনের নাম ছিল এস এন নজরুল ইসলাম, আরেকজন ছোট অফিসার, আমার স্টাফ অফিসার ছিল। এই ৩ জনের নাম, যে এই ৩ জন মিলে আত্মসাৎ করেছে। তো এই ওই রিপোর্টটায় মানে ওই তদন্ত দীর্ঘদিন তারা রিপোর্ট মানে তদন্ত করছে, বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করছে, সিসিটিভির ইয়েটা দেখছে, দরজার যে মানে ফরেনসিক, যেটা ডিজিটাল ফরেনসিক, সেগুলো করে এটার কোনো প্রমাণ পায় নাই। প্রমাণ না পাওয়ার কারণে এই এরা এই মোহাম্মদ সরোয়ার এডিশনাল আইজি হয়েছে পরবর্তীতে এবং ডিএমপির যে অ্যাক্টিং কমিশনার হিসেবে কিছুদিন আগে রিটায়ার করেছে। কিন্তু এইটা ঠিক যে তাদেরকে কিন্তু পদায়ন হয়নি, তারা এসবিতেই ছিল ইয়ে পর্যন্ত, এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত। ফলে তদন্তে কোনো প্রমাণ না পাওয়ায় তাদেরকে নির্দোষ সাব্যস্ত করায় একজন মানে দুইজনেরই ঢাকার ডিএমপির এডিশনাল কমিশনার হিসেবে পোস্টিং হয়, শীর্ষ ২ জনের। এবং তারা দাপটের সাথে, যে যার একজন রিটায়ার করছে কমিশনার হিসেবে ডিএমপির, আর একজন এখনো আছে, সে ডিআইজি হিসেবে দাপটের সাথে চাকরি করছে। কাজে এইটা একেবারেই প্রচারণা, একটা কোন ন্যারেটিভ তৈরি সভাতে করে, কোন সভাতে একটা অর্গানাইজড একটা রিউমার প্রোপাগান্ডা এটা চালিয়েছে আমার বিরুদ্ধে। কোন সভাতে এই সিদ্ধান্তটা হয়েছিল? না এটা সরাসরি আর্মি থেকে সিদ্ধান্তটা এসেছিল আওয়ামী লীগের সমাবেশটা বাতিল করা? এইটা আওয়ামী লীগ সমাবেশ একাধিকবার ডেকেছে আসলে। ডাকার পর এইটা গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে যে আর যেহেতু সেনা মোতায়েন ছিল, এমনিতে সেনাবাহিনীর খুব একটা মানে ইয়ে থাকে না এই ধরনের আন্দোলনের ক্ষেত্রে। সেনা মোতায়েন না হলে তো আর তাদের কার্যক্রম থাকে না এই সমস্ত বিষয়ে। তো মোতায়েন হওয়ার পরে কারফিউ যেহেতু বলবৎ করতে হবে, কারফিউ বলবৎ করার এজেন্সি হিসাবে তখন আসলে ওই পরামর্শই দেওয়া হয়েছে যে আহ, এটা হইলে তাহলে কারফিউ ইয়ে করা যাবে না, এনফোর্স করা যাবে না। কিন্তু কারফিউ তো আসলে এনফোর্স করার কেউ চেষ্টা করে নাই, পুলিশ ছাড়া। 4 তারিখ রাতে যে গণভবনের মিটিংটা হয়, সেই মিটিং এ সেনাপ্রধান সমস্ত দায়িত্ব নিলেন, সেই সভাতে তো আপনিও ছিলেন। না, ওই সভাটাতে আমি ছিলাম না, বাট গণভবনে আমি উপস্থিত ছিলাম। মানে আচ্ছা। গণভবনের যে মিটিংটা, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যে মিটিংটা হয়েছিল, ওতে আমি আমি এবং ডিজিএফআই মানে লবিতে বসা ছিলাম এবং ওখানে চার শেখ তারিখ রেহানা, চার তারিখ শেখ দিনের বেলা 4 তারিখ দিনের বেলা রাওয়া ক্লাবের যে মিটিংটা হয়, ওই মিটিং এ কি সিদ্ধান্ত হয়ে গেছে সেনাবাহিনীর ভূমিকাটা কি হবে? এখানে সেনাবাহিনী অ্যাজ এ হোল বললে আসলে ভুল হবে, সেনাবাহিনীর একটা অংশ। এই একটা অংশের পক্ষ থেকে আগেও ফোন করা হয়েছে মিড লেভেলের বিভিন্ন ইয়ে থেকে, সার্ভিং এবং রিটায়ার্ড কিছু জেনারেল ছিল, রিটায়ার্ড। আর রাওয়া ক্লাব ছিল আসলে এটার একটা মানে একটা ভেন্যু যেখানে বসে এই পরিকল্পনাগুলো হতো। তো আমরা দেখেছি ইকবাল করিম ভুইয়া একজন চরম সুবিধাভোগী আওয়ামী লীগের আমলের, সে নেতৃত্ব দিচ্ছে এই ইয়ের। তারপরে আরেকজন ছিলেন জেনারেল নুরুদ্দিন,
উনি মানে বলা যায় যে একেবারে হিসেবে সেনাবাহিনীর সবাই ওনার কথা শুনেন। ওনাদের পরামর্শে আসলে এই ইয়েটা হয়। তো ফলে তারা এবং সেনাবাহিনীর একটা অংশ, বিশেষ করে ইয়াংদের একটা বড় অংশ, তারা আসলে এইগুলার সাথে এবং আন্দোলনকারীদের সাথে তাদের একটা একাত্মতা এবং যোগাযোগের মতো প্রতিষ্ঠিত হয়। তো ফলে আর্মির অনেক সিনিয়র অফিসারও আসলে জানতেন না। এই যে যারা জানতেন না তাদের শেষ পর্যন্ত দেশও ছাড়তে হয়েছে, মামলার আসামি হয়ে ফেরারি হতে হয়েছে অনেকের। তো এই জন্য সেনাবাহিনী অ্যাজ এ হোল ছিল তা না, কিন্তু ফিল্ড লেভেলে এবং ইয়েতে পরবর্তীতে সুবিধাভোগী হয়েছে, বেনিফিশিয়ারি হয়েছে, এইরকম কিছু লোকের এরা এরা ডিপি স্টেটের সাথে কানেক্টেড ছিল এবং এখনো কিন্তু আছে কিছু ডিপি স্টেটের সাথে কানেক্টেড। তো ফলে এই যে সার্ভিংদের নিয়ে রাওয়া ক্লাব বা সার্ভিংদের যে সমস্ত ইয়ে আছে, আড্ডা আড্ডা আছে, এখানে একটা ছোট মানে একটা মিনি ডিপ স্টেট আছে, যারা বিভিন্ন সময় সেনা মানে সার্ভিং লোকদের সাথেও তাদের একটা কানেকশন থাকে। আর এদের বন্ডেজ তো মানে ব্রাদারহুড, যেটা ফ্র্যাটার্নিটি, এটা খুব পুলিশের মতো না, এটা খুব শক্ত। ফলে তাদের একটা যোগাযোগ থাকে কে কার সাথে চাকরি করেছে। ফলে এই অংশটা এই ডিপি স্টেট ওই ডিপি স্টেটের সাথে এরা সব সময়, যে এমনকি অনেক সময় দেখা গেছে যে যিনি প্রধান তিনিও জানেন না যে কি হচ্ছে। এইটা মিড লেভেলের কিছু লোকজন জড়িত থাকতেই পারে। তো এটা অনেক সময় হয় ডিপি স্টেটের ধরনটাই। খালেদা জিয়ার তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা ফজলে এলাহি, তিনি ইন্টারভিউ দিয়ে ফজলে আকবর সাহেব, মেজর জেনারেল ফজলে আকবর, উনি ইন্টারভিউ দিয়ে বলেছেন 4 তারিখ রাতে সেনাবাহিনী প্রধান তাকে ফোন করে বলেছেন পরের দিন সকাল 10টায় যাওয়ার জন্য। হ্যাঁ, এবং এই যে 4 তারিখ রাতে ফোন করে, তা এই হিসাবে দেখা যায় 4 তারিখ রাতে সেনাবাহিনী প্রধান গণভবন থেকে ফিরে এসে তাকে ফোন দিয়েছেন, গণভবনে বলে এসছেন সমস্ত দায়িত্ব আমাদের, আমার উপর আস্থা রাখো। আর তিনি ফিরে এসে ফজলে আকবরকে ফোন দিচ্ছেন। তো উনি তো ভেরি মাচ ইনভলভড। কি মনে হয় আপনার? হ্যাঁ, উনি তো পলিটিক্স করেন, মানে ওই যে ফজলে আকবর সাহেব, উনি তো পলিটিক্স করেন, উনি তো ইনভলভ ছিলেনই। সেনাবাহিনী প্রধান। এইটা আমার কাছে যেটা মনে হয়েছে পরবর্তীতে, আমি যতটুকু জানতে পেরেছি, বা আমি পরের দিন আমি মানে আমরা ওইটাও মানে কি জেনারেল ফজলে আকবর যখন বর্তমানে যিনি এই সদ্য নির্বাচিত মহামান্য প্রেসিডেন্ট, ওনাকে পরের দিন সকালে ফোনও করেন যে সেনা প্রধান আপনাদের সাথে, আপনাদের কয়েকজনের সাথে বসতে চান। তো এটাও আমরা 5 তারিখ আমি মানে টেলিফোন কনভারসেশনের মাধ্যমে জানতে পারি এবং সেটা আমি সরকারকে জানাই। আমি এতটুকু করেছি। তো সেইটা হয়তো ছিল, আমার মনে হয় যে এটা কি কারণে ছিল আমি ঠিক না, কিন্তু আমি যতদূর শুনেছি পরবর্তীতে এটা নিয়ে আসলে মিটিংটা বসার মিটিং এ বসা অবস্থাতেই তারা খবর পান। মানে এইখানে আমার যেটা ধারণা, যে সেটা ইনফরমেশনের ভিত্তিতে আমার যে অ্যানালিসিস, সেখানে হয়তো ওইরকম একটা যে আন্দোলন যদি যদি তাদের শর্ত থাকে যে মাননীয় প্রধানমন্ত্রীর পদত্যাগ, তো পদত্যাগ করে আবার নির্বাচন, এইরকম বোধহয় কিছু একটা উদ্দেশ্য থেকেই তারা বসেছিল। কিন্তু ওই মিটিং চলাকালেই তারা খবর পান যে মাননীয় প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে অথবা গোপালগঞ্জে নিয়ে যাওয়া হবে, এমন কোনো ধরনের তথ্য আগে ভাগে কি আপনারা পেয়েছিলেন? না, এটা আমরা পাইনি। এটা উনি মাননীয় প্রধানমন্ত্রী ওনার মোটরকেট যখন গণভবন থেকে বের হয়ে যায়, মানে বের হবেন, গণভবন থেকে বের হবেন, এরকম একটা তথ্য আমার কাছে ছিল। কারণ আপনার অবগতির জন্য বলি যে গণভবনে কিন্তু এসবির একটা বেশ শক্ত একটা ডিপ্লয়মেন্ট, যেটা ইয়ের জন্য না, অস্ত্র ছাড়াই তারা ডিউটি করে ওখানে। বাট এই যে মানে এসএসএফ পিজিআর অস্ত্র ব্যবহার করে, কিন্তু স্পেশাল ব্রাঞ্চ অস্ত্র ব্যবহার করে না। কিন্তু নিরাপত্তার বিষয়গুলো, অর্থাৎ এই যে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত যে চেকিং হয়
আপনি কখনো গেলে হয়তো বুঝতে পারবেন যে এই যে মানে আর্চওয়ে পার হয়ে বা তারপরে যে স্ক্যান ব্যাকট্যাগ থাকলে স্ক্যান করতে হয়, এই লোকগুলো এসবির। তো ওখানে এসবির লোকই থাকে। তো আমাকে একটা সময় আমি জানতে পারলাম, আমাকে বলল যে এসএসএফ সমস্ত চাবি বুঝিয়ে দিচ্ছে এসবির হাতে। কারণ এসএসএফ এর পরেই মূল কাস্টডি হলো এসবির। তো এসবির হাতে চাবি বুঝিয়ে দিচ্ছে এবং তো এইটা আমাকে জানাইলো আমার মানে আমার চ্যানেল থেকে। তো তখন আমি আবার ইন্সপেক্টর জেনারেলকে জানাইলাম যে চাবি বুঝিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর জানাইলো যে ইয়েরা মানে প্রধানমন্ত্রীর মোটরকেড এটা বের হয়ে গেল। এটাও জানিয়েছে। কিন্তু তখনও আমি জানি না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী একটা প্রোগ্রাম ছিল যে 12:30টায় উনি বঙ্গভবনে যাবেন। এটা ভোর সকাল থেকে আমি জানি। তো তো উনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন, এইটা ছিল। তো আমার ধারণা ছিল হয়তো জরুরি আইন বা এরকম একটা কিছু আসতে পারে। আমার এটা ধারণা ছিল। বা উনি তো রাষ্ট্রীয় রীতিনীতি মেনে চলতেন, শিষ্টাচার মেনে চলতেন। ফলে উনি একটা যে কোনো দেশ ভ্রমণ করে আসলেও কিন্তু উনি রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে, যেটা মানে রেওয়াজ এবং ইয়েতেও আছে, সংবিধানেও আছে যে রাষ্ট্রপতি মানে রুলস অফ বিজনেসে আছে যে রাষ্ট্রপতিকে তার যে ভ্রমণের বিষয়ে অবহিত করবেন। তো মনে করছি যে সার্বিক পরিস্থিতি হয়তো ওনাকে অবহিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গভবনে যাবেন। তো এইটা 12:30 একটা প্রোগ্রাম ছিল। তো এরপরে বের হয়ে যাওয়ার পরের অংশটা আসলে আর আমি তখন অনুমান করি যে একটা কিছু হচ্ছে। কারণ বের হয়ে যাওয়ার পরপরই আমাকে এসবির লোকজন জানাইলো যে স্যার এখানে পিজিআর বা এসএসএফ যারা আছে, সিভিল স্টাফ সবাই বের হয়ে যাচ্ছে। তো আমাদের জন্য এখন করণীয় কি? তো তখন তো আর যদি সব অস্ত্রধারীরা বের হয়ে যায়, তখন তো আর আমার একেবারে সিভিল ক্লোথসে প্লেন ক্লোথসে ডিউটি করা এসবি ওখানে। তা আমি তখন বললাম যে ঠিক আছে, তোমাদের সব গেট তো বন্ধই। কারণ তখন ওই যে যখন বলেছে যে গেট বন্ধ করে দিতে, সব গেট বন্ধ করে একটাই গেট খোলা ছিল, যেটা দিয়ে উনি বের হয়ে যাওয়ার পরে বললাম যে ঠিক আছে, তোমরা গেটটা বন্ধ করে লক করে তোমরা রাস্তার অপোজিটে দাঁড়িয়ে থাকো। যে যদি কোনো লফুল অথরিটি আসে, চাবি হস্তান্তরের বিষয় থাকে, সেটা করবা। আর যদি কোনো মব আসে, মানে ভায়োলেন্ট কোনো ইয়েরা আসে, তখন তোমরা এই ইয়ের সাথে, মবের সাথে, জনতার ভিতরে তোমরা মিশে যাবা। যেহেতু প্লেন ক্লোথসে ডিউটি করলে তো এই সুবিধাটা থাকে। তো এর ভিতরে খবর পাইলাম যে মাননীয় প্রধানমন্ত্রী ফ্লাই করছেন, ইন্ডিয়া যাচ্ছেন। তো ফলে আগে থেকে কোনো খবর পাইনি। ওই সময় আপনার লোকেশন কি আপনার অফিস না পুলিশ সদর দপ্তরে? আমার পুলিশ সদর দপ্তরে ছিলাম আমি। আমি ওই দিন আমার অফিসে যাওয়ার সুযোগ হয়নি। সারাদিনই পুলিশ সদর দপ্তরের যে স্ক্রিনে সারা ঢাকার ছবিগুলো আপনারা দেখতেন বসে, সেই স্ক্রিনে তো সকাল থেকে দেখছিলেন বিভিন্ন জায়গা থেকে আর্মির লোকগুলা সরে যাচ্ছে আর লোকজনকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল। এখানে আসলে এই যে বললাম না আপনার আন্দোলনটা তো খুব পরিকল্পিত ছিল। এবং কেউ তাদের কাছে ইন্টেলিজেন্স ছিল যে এই সিসি ক্যামেরায় দেখে দেখে পরবর্তীতে চিহ্নিত করা সম্ভব। তো ঢাকা শহরের অনেক জায়গার সিসি ক্যামেরা কিন্তু ভেঙে ফেলা হয়েছিল 18-19 তারিখে। 18-19-20-এ তো একটু কমে আসে, অনেক জায়গার সিসি ক্যামেরা ছিল না। তো ফলে উত্তরায় যখন ছেড়ে দেয়, ওইটা সিসি ক্যামেরায় দেখা যায়নি। তো ওইটা আমরা জানতে পারি। এবং যখন এপিবিএন সদর দপ্তরের কাছাকাছি আসে, তখন ক্যামেরায় দেখা যায় যে আসছে, লোকজন আসছে। এইটা। আর যাত্রাবাড়ির দিকেও ক্যামেরা ছিল না, এগুলো তো একেবারে সব ভেঙে ফেলেছিল। ফলে ক্যামেরা দেখে বোঝা, কিন্তু খবর আসছিল যে অমুক জায়গায় ছেড়ে দিয়েছে। কারণ পুলিশের যেখানে সেনাবাহিনী কিংবা র্যাবের দায়িত্ব ছিল কিংবা বিজিবির দায়িত্ব ছিল, সেখানেও পুলিশের একটা স্কেলেটন ফোর্স দেয়া ছিল।
তো ফলে ওই সমস্ত জায়গা থেকে প্রথম আসলে উত্তরা থেকেই ছেড়ে দেওয়া হয়, আবদুল্লাপুরের ওখান থেকেই ছেড়ে দেওয়া হয়। ওরা যখন মিছিল নিয়ে আসে তখনই দেখা যায় ঢাকা শহরেরও বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ উত্তরার বিভিন্ন এলাকায় ওখানে ওই যে বিভিন্ন মাদ্রাসা, মসজিদেও নাকি কিছু লোক ছিল, আমরা পরবর্তীতে শুনেছি। তারপর বিভিন্ন জনের ব্যবসা প্রতিষ্ঠান, মানে সরকার বিরোধী যারা আন্দোলন ছিল তাদের, এই সমস্ত জায়গায় রাত্রে লোক অবস্থান করছিল। এরা আস্তে আস্তে যোগ হয়ে আমরা সিসি ক্যামেরায় এই এপিবিএন উত্তরা, এটা এপিবিএন হেডকোয়ার্টার্স, এটা তো একেবারে ক্যান্টনমেন্টের খুব, সরি, এয়ারপোর্টের খুব কাছে। এর আগে আমরা সিসি ক্যামেরায় ওই জায়গার বিষয়টা দেখতে পারিনি। ওই দিন সকালবেলা তো আপনি ফোন পেয়েছিলেন, যেটা তাপস, মেয়র তাপস বাইরে যাওয়ার জন্য এয়ারপোর্ট দিয়ে যখন আটকালো তাকে, তার কাছে ইয়া ছিল না, ওই যে সরকারি জিও লেটার, যেটা ওইটা না থাকার কারণে উনি বেরোতে পারছিলেন না। তখন তো আপনাকে তো এয়ারপোর্ট থেকে ফোনে আপনার কাছে ফোন করা হয়েছিল। এটা 5 তারিখ নয়, এটা সম্ভবত 3 তারিখ ভোরবেলায়। আচ্ছা। 3 তারিখ ভোরবেলায় উনি ওনার সপরিবারে আসলে এয়ারপোর্ট যান। তো ওনার ওয়াইফ এবং বাচ্চা ফ্যামিলি তারা লন্ডন যাবেন, আর উনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাবেন। তো ওই উনি সিঙ্গাপুর যাওয়ার মানে আলাদা ফ্লাইট, কিন্তু মানে তো লন্ডন যাবেন এক ফ্যামিলি, আর উনি যাবেন। তো তখন তো এটার দায়িত্ব তো এসবির যে ইমিগ্রেশন আছে, ইমিগ্রেশন তখন তাকে বলে যে আপনার জিও ছাড়া তো আপনি যেতে পারেন না। পরে তার জিওর আসলে হয়, ব্যবস্থা হয়। তো তারপরে উনি একেবারে শেষ মুহূর্তে ফ্লাইটে উঠেন। জিওর ব্যাপারটা আমরা যতটা শুনেছি, ওইখান থেকে যখন প্রাইম মিনিস্টার অফিসে ফোন করা হয়, তখন এসবির কারো ফোনে ফোন করা হয়েছিল। সেই এসবির ফোনে প্রাইম মিনিস্টার শুনে জিও পরে দেয়া হবে এই কথাটা বলেছিলেন। না, না, প্রাইম মিনিস্টার সাথে এসবির কোনো লোকের কথা হয়নি। আর তখন আর্লি মর্নিং ছিল, আমি ও বিষয়টা জানতাম না। এটা পরে আমি শুনেছি যে ওখানে প্রাইম মিনিস্টারের সাথে কোনো কথা হয়নি। উনি বোধহয় টেলিফোনে অনুরোধ করেছিলেন, আপনার কি যেটা এখন মনে হয় আওয়ামী লীগের মতো বিশাল রাজনৈতিক দল, সেই দলটার রাজনৈতিক কর্মসূচি সমস্ত পণ্ড করে দেওয়ার কারণে, থামিয়ে দেওয়ার কারণে 5ই আগস্ট ঘটেছে? 5ই আগস্ট আমি আবারও বলি, এটা একক কোনো কারণকে দায়ী করা যাবে না। এটা একটা সর্বব্যাপী সর্বগ্রাসী ষড়যন্ত্র ছিল, যেটা মোকাবেলা করার জন্য মোকাবেলা করার মতো মোকাবেলা করার জন্য যে ধরনের ম্যানেজমেন্ট দরকার ছিল, সেইটাই আমরা ফেল করেছি। এত বড় ষড়যন্ত্র। এবং এইটা আমি একটা আগের শোতেও একটা ইয়েতে বলেছি যে আসলে 15 বছর প্রায় একটা তো নির্বাচন, 24-এর নির্বাচন হয়ে যাওয়ার কারণে এক ধরনের কমপ্লেসেন্সি আসে, যে আন্দোলন বাংলাদেশের রেওয়াজ অনুযায়ী সাধারণত শেষের দিকে, সরকারের শেষ সময়ে গিয়ে আন্দোলন হয়। ফলে একটা আত্মবিশ্বাস আমাদের বেড়ে গিয়েছিল যে এই আপাতত 2-3 বছরে কোনো ঝামেলা নাই। এইটা তো এইটা একটা ছিল, এটা দলের ভিতরেও ছিল। আর দীর্ঘদিন দল ক্ষমতায় ছিল, এবং দলের ভিতরে যারা মানে ছিল, কি বলে, দলের শীর্ষ নেতাদের অনেকেই সরকারে থাকার কারণে তারা দলকে যথাযথভাবে তৃণমূল পর্যায়ে থেকে যেভাবে কাজ করার দরকার ছিল, সেইখানে কিছুটা ঘাটতি ছিল। এর বাইরেও আর একটা বিষয় মানে উল্লেখ করা যায়, যেটা কারণে মাননীয় প্রধানমন্ত্রী পরে অ্যাকনলেজ করেছিলেন, যে ইউনিয়ন পরিষদ মানে স্থানীয় সরকারে যে এই যে প্রতীক দেওয়া, দলীয় প্রতীক দেওয়া, এইটার কারণে কোন্দল ছিল। মানে এই যে চাওয়া না চাওয়া, পাশাপাশি কিছু গুপ্ত হাইব্রিড, এটাও যুক্ত হয়ে গিয়েছিল। তো এই সমস্ত কারণে ফলে দলের মানে এইটার থাকার কারণে, সরকারে ব্যস্ত থাকার কারণে দলকে শক্তিশালী করার বা দলকে একেবারে তৃণমূল পর্যায় থেকে একেবারে শক্তিশালী করে নতুন যে এই দলীয় যে কার্যক্রমগুলো, সেইগুলো আমার মনে হয় যে আরেকটু যথাযথভাবে করলে
এবং শেষ মুহূর্তে তারা মাঠে থাকলে তারা অনেকেই বলে যে থাকলে কি মারামারি করতো কিনা, মারামারি নয়, মারামারির তো দরকার নাই। মানে সরকারি দলের একটা প্রেজেন্স থাকলে, যে যেমন আমরা দেখেছি যে ইয়ের বিভিন্ন জায়গা থেকে আমরা যে তথ্যগুলো পাইতাম 21 সাল থেকে, তো মানে বলেছি যে 19 সাল থেকে এই ষড়যন্ত্র শুরু হয়। তখন থেকে এই যে যারা বিদেশি শক্তি পশ্চিমা দেশ সহ, তাদেরকে বোঝানো হয়েছে যে আওয়ামী লীগের কোনো সমর্থন নাই, এরা মানে একেবারে বেনিফিশিয়ারি কিছু লোক ছাড়া 10%ও সমর্থন নাই। এটা কিন্তু এইভাবে বলতে বলতে তো প্রচার হইতে হইতে, আর কোভিড এর সময় কোনো কার্যক্রম, পলিটিক্যাল কার্যক্রমও ছিল না, ফলে এরা কিন্তু এটা বিশ্বাস করা শুরু করছিল, ডিপ্লোম্যাটসরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, যে আসলে আওয়ামী লীগ শুধু শক্তির জোরে ক্ষমতায় টিকে আছে, তাদের কোনো জনসমর্থন নেই। কিন্তু এটার মাননীয় প্রধানমন্ত্রী একটা ভালো ডিসিশন ছিল যে উনি 22 সালের দিক থেকে কিন্তু বিভিন্ন বড় বড় জনসভা করা শুরু করলেন, যশোর সহ চিটাগং বিভিন্ন বিভাগীয় শহরে। তখন আবার এদের একটা ধারণা জন্মে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে না, জনসমর্থন তো আছে এদের। তো ওইটা আর কি। তো এই যে আমার যতদূর মনে পড়ে, যতগুলো রিপোর্ট আমি দিয়েছি, সমাধানের উপায় হিসাবে আমি কিন্তু বলছি দলকে শক্তিশালী করা, দলকে শক্তিশালী করা। এই হাইব্রিড নিয়ে বিভিন্ন সময় রিপোর্ট দিয়েছি যে হাইব্রিড লোকজন হচ্ছে যে এরা একটা সময় কেটে পড়বে, এবং আমি ইয়েতেও আমার ছিল, যাই হোক এইটা ইন্টারিম গভর্নমেন্ট ব্যর্থ হয়েছে, মানে আমার প্রেডিকশন ওই জায়গায় ব্যর্থ হয়েছে। 23 সালের যে রিপোর্ট, সেইখানে একটা ইয়ে ছিল যে এই একটা নির্বাচন অনুষ্ঠান করবে, যে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেবে না, সেইখানে হয়তো এই হাইব্রিডদের একটা অংশ, তাদেরকে দিয়ে আওয়ামী লীগের একটা বি টিম বানিয়ে, মানে আওয়ামী লীগের একটা বিকল্প আওয়ামী লীগ বানিয়ে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করাবে। তো এটা আমরা দেখেছি এই যে তাজউদ্দিন সাহেবের কুপুত্র সোহেল তাজ এবং তার যে চৌধুরী এইটা একটা ধারণা ছিল তো, যে রিফাইন্ড আওয়ামী লীগ করা হবে, যেটা হলো না হ্যাঁ সেটা। হ্যাঁ হ্যাঁ এই রিফাইন্ড আওয়ামী লীগ করার ক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট, মানে আমার ওই প্রেডিকশনটা সঠিক হয়নি, এটা পারে নাই। তো এটাও যেটা ছিল আমাদের। আর্মি চিফ যেটা বলেছিলেন, হাসনাত আব্দুল্লাহরা বলেছিল, আয়েশা বলছিল, আর্মি চিফ তাদেরকে এই কথা বলেছিলেন তো। হ্যাঁ, আমি আমি দেখেছি, আমি এটা দেখেছি।